জামালপুরে চর বনাঞ্চলে সক্রিয় ঘোড়ার মাংস বিক্রি চক্র। কয়েক হাত ঘুরে রাজধানীর রেস্তোরাঁয় এসে হয়ে যায় গরুর মাংস। ঘোড়া আনে বাইরে থেকে এই কাম করে সোন গাছ তলে জব করে নিয়ে নানান জায়গায় নিয়ে বস্তার মধ্যে বইরা বিক্রি করে দেয়। পরবর্তীতে এরকম আর ন্যাক্কারজনক কাজ করতে না পারে আমরা পুলিশ হিসেবে আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং নজরদারি অব্যাহত থাকবে। রংপুরে 4 মার্ডারের ঘটনায় ব্যবহার হয়নি দাহ্য পদার্থ, দাবি ময়না তদন্তকারী চিকিৎসকের। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলো, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। পাবনায় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর 11 রোগী যক্ষ্মা আক্রান্ত হওয়ার অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। সিরাজপুর এলাকায় যে আরেকটা রোগ ধরা পড়ছে, ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, পরে আবার গেছি, যাওয়ার পরে বলছে যে আপনার যক্ষ্মা হয়েছে। পেটের বউ ওই সিদার করে মনে করেন আমরা একেবারে চিকিৎসা করতে করতে শেষ। খুলনায় পাইকারি ও খুচরা বাজারে সবজির দরে বিস্তর ফারাক। সামান্য দূরত্বে গিয়ে দাম হয় দ্বিগুণ। ন্যায্য মূল্যে বঞ্চিত কৃষক, নাকাল সাধারণ মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঘোড়ার মাংস প্রথমে হাট থেকে বয়স্ক ও অসুস্থ ঘোড়া কিনে চরাঞ্চলে নিয়ে যায়, জবাই করা হয়। এরপর 3 ধাপে সেই মাংস পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয়। কেজি প্রতি বিক্রি করা হয় 4 থেকে 450 টাকায়। এগুলো আবার পরিবেশন করা হয় গরুর মাংস হিসেবে। পুরো কার্যক্রমটি পরিচালনা করে 3টি দল। এজন্য জামালপুরের বিভিন্ন চর ও নির্জন বনাঞ্চলকে বেছে নেয় আন্তঃজেলা ঘোড়ার মাংস চক্র। সম্প্রতি হাতে নাতে 5 জনকে আটকের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। বিষয়টি আরও গভীরে জানার চেষ্টা করে যমুনা টেলিভিশন। খোলাসা হয় ঘোড়ার মাংসের এই চক্রের পুরো প্রক্রিয়া, জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। জামালপুর তুলসীপুরের ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। প্রতি বৃহস্পতিবারের এই হাট থেকে বিক্রি হয় শত শত ঘোড়া। পুলিশের তথ্য বলছে, তুলসীপুর হাট থেকে অসুস্থ ঘোড়া কিনে প্রায় 30 কিলোমিটার দূরে মানিকারচরে নিয়ে যায় চক্রটির প্রথম দল। সেখানে 15 থেকে 20টি ঘোড়া জড়ো করা হয়। এরপর গভীর রাতে ঘোড়াগুলো জবাই করা হয়। মাংস ছাড়িয়ে দ্বিতীয় দলটি রাজধানীতে নেয় পিকআপে। যাত্রাবাড়ি সহ বিভিন্ন পয়েন্টে নেওয়ার পর সেখান থেকে রেস্তোরাঁয় মাংস পৌঁছে দেয় তৃতীয় এমদাদের দল। অর্থাৎ ঘোড়ার মাংস রাজধানীর রেস্তোরাঁয় পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলে 3 দলের মাধ্যমে। তুলসীর চর, মাইনকার চর একটা জায়গা আছে, সেখানে ওরা জবাই করে 15-20টা একসঙ্গে জবাই করে প্রতি সপ্তাহে। এগুলো আবার ট্রাকের মাধ্যমে ঢাকায় পাচার করে এবং ঢাকা থেকে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলে এগুলো বিভিন্ন খাদ্যের অনুযায়ী, যে কালো ভুনা বা কাবাব টাবাব, এইভাবেই তারা এটা মাংসটাকে বিক্রি করে। এবার সরজমিনে সেই চরে পৌঁছায় যমুনার জামালপুর টিম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত এই চর থেকে 4-5 চালানে ঘোড়ার মাংস পাঠানো হয় রাজধানীতে। তবে ঠিক কোথায় ঘোড়াগুলো জবাই করা হয় তা বলতে পারেনি কেউই। চরাঞ্চলের একমাত্র বাহন ঘোড়া হওয়ায় এখানকার মানুষরা ঘোড়া বেশি লালন পালন করে থাকেন। এ কারণে এই সুযোগে পাচার চক্রটি এই অঞ্চলে রাতের আধারে ঘোড়াগুলোকে জবাই করে তারপর সেখান থেকে মাংসগুলো রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। যদি জানিয়ে রাখি যে এই অঞ্চলের যারা এসবের সাথে জড়িত রয়েছে তারা প্রভাবশালী হয়, এখানকার স্থানীয় বাসিন্দারা কেউ কথা বলতে রাজি হচ্ছেন না। বাইরে থেকে ঘোড়া আনে এই নদীর কাছেরও জায়গা পাইয়া এই ধরনের 2 নম্বরই কিছু কিছু আছে, লোক আছে, তারা 2-4টা খাবার নেই এই যে ধরনের ঘোড়া আনে বাইরে থেকে আইনে এই কাম করে। এখান থেকে ধরে নিয়ে সোন গাছ তলে জব করে নিয়ে নানান জায়গায় নিয়ে বস্তার মধ্যে বইরা বিক্রি করে দেয়। গত 23 আগস্ট ভোর রাতে সদরের নরন্দি বাজার এলাকায় ব্রহ্মপুত্র পার হওয়ার পর অভিযান চালিয়ে 950 কেজি মাংস জব্দ করে পুলিশ। এ সময় দ্বিতীয় দলের প্রধান আলফাজ সহ 5 জনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজাও দেন। সেই দিনই প্রথম দলের কয়েকজনকে আটক করে স্থানীয়রা। তবে অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। যাদেরকে আমরা আটকাই তাদের মাঝ রাস্তায় টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এমদাদুল ভাইয়ের পোলা মেহেদি। এসব অভিযোগের বিষয়ে চক্রের প্রথম দলের প্রধান ঘোড়া ব্যবসায়ী দুদু মিয়ার বাড়িতে গেলে তিনি সামনে আসেননি। তার ভাই স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ক্যামেরার সামনে কথা না বললেও ঘোড়া ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানান। আপনার ভাই দুদু ভাই উনি কতদিন যাবত ব্যবসা করেন? কমপক্ষে 25 বছর মেলা 25 বছর। কসাই দলের সদস্যদের ছেড়ে দিয়ে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মেহেদি হাসান। আমি চকবাজারে ছিলাম, সেখানে হট্টগোল দেখি, তারপর দেখলাম লোকজন মারপিট পোলাপানি করতেছে। ওইটা থামানোর জন্য কইছে এই চায়ের দোকান থেকে সরে যায় এই করো, প্রয়োজনে করে যদি অপরাধীও পুলিশে দেও নিয়ে। এদিকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো বিধান নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। ঘোড়াকে আসলে জবাইয়ের উদ্দেশ্যে কখনো এটাকে মাংসের জন্য জবাই করা যাবে না। আর এক্ষেত্রে যে ধারা 14তে বলা আছে এই কাজগুলো যারা করবে সেক্ষেত্রে এই আইনের লঙ্ঘন হবে, এবং এই আইনের লঙ্ঘন হলে ধারা 24-এর 1-এ বলা আছে যে সর্বোচ্চ তাকে 25,000 টাকা অর্থদণ্ড এবং 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। চক্রটির কয়েকজন সদস্যকে আটক করা গেলেও বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্র যাতে পরবর্তীতে এরকম আর ন্যাক্কারজনক কাজ করতে না পারে আমরা পুলিশ হিসেবে আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং নজরদারি অব্যাহত থাকবে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রংপুর নগরীতে তালাবদ্ধ নিজ বাড়িতে শিক্ষক পরিবারের 4 জন খুনের ঘটনায় এসিড কিংবা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি বলে দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। পাওয়া যায়নি ধর্ষণের প্রাথমিক আলামতও। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। সবকিছুকে সন্দেহে রেখে আলামতের ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থাগুলো। এদিকে বদ্ধ জায়গার পরিবর্তে ছাদে ইয়াবা সেবনের বিষয়েও ব্যতিক্রম বলে ব্যাখ্যা পুলিশের। এখনো পর্যন্ত তদন্তে 2 জনই কিলিং মিশনে অংশ নেয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দেওয়ার দাবি করছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি, হত্যাকাণ্ডের সময় কোনো অ্যাসিড বা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি। প্রাথমিকভাবেও পাওয়া যায়নি ধর্ষণের কোনো আলামত। এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে, কোনো অ্যাসিড বা কোনো কিছু ব্যবহার করা হয়নি, ওরকম কোনো চিহ্ন ঘটনা। সিআইডি বলছে প্রিয় মেয়ের পাশে তরল, আগামী চক্রবর্তীর মুখ কালচে হওয়া এবং গণপতি ও তার স্ত্রী প্রীতিলতার মরদেহ ছিল বিভৎস। এছাড়াও ঘরে ইয়াবা সেবন, সিগারেটের টুকরো, ফয়েল সহ আরও কিছু আলামত সংগ্রহ করে সিআইডি। জানানো হয় ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে আরও কেউ জড়িত ছিল কিনা। তবে পুলিশের দাবি, অতিরিক্ত গরমে বিকৃত হয়েছে মরদেহ। আমি কিন্তু আয়োগকে 4টা ইনস্ট্রাকশন দিয়ে আসছি, লিখিত ইনস্ট্রাকশন। একটা হলো মৃত্যুর সময়, মৃত্যুর কারণ, কোনো ধর্ষণের ঘটনা ছিল কিনা এবং কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল কিনা। একেবারে আমি কিন্তু তাকে লিখে দিয়ে আসছি যে এগুলি আপনি অবশ্যই ফরেনসিক পোস্টমর্টমের যখন আপনি পাঠাবেন আপনার রিকোয়ারমেন্ট এগুলি থাকবে ডাক্তারের কাছে। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী দেবু দাসের ঠিক এই বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকেই ঠিক এখান দিয়ে গণপতি চক্রবর্তীর ছাদের এই ওয়াল টপকিয়ে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে গিয়ে ইয়াবা খাচ্ছিলেন, এবং সেটি টের পেয়ে গণপতি চক্রবর্তী যখন সেখানে আসেন, কথা কাটাকাটির এক পর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, খোলা ছাদে যেখানে বাতাস বহমান সেখানে ইয়াবা খাওয়া যায় কিনা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, পুলিশ ও আবহাওয়াবিদের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন।
ইয়াবা হচ্ছে আপনার সাধারণত মূলত যে বিভিন্ন স্পট থাকে যেখানে কয়েকজনে মিলেমিশে খাওয়া যায় এই জায়গাগুলোতে খায়, আর সাধারণত বেশিরভাগ সময় ইয়াবাটা হচ্ছে বদ্ধ জায়গায় খায়। কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখা গিয়েছে, তবে ম্যাক্সিমাম সময়টাতেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রা যেহেতু 36.2°C সর্বোচ্চ ছিল 21 তারিখে 22 তারিখে, এ কারণে এই সময়টাতে ভ্যাপসা একটা গরম অনুভূত হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা তো পাইছি ওইখান থেকে, মানে পোল থেকে সংযোগ বিচ্ছিন্ন, পোল থেকে স্পার্ক। এখন এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থের বক্তব্য এইটা, বিদ্যুতের লাইনের বিষয়টা হচ্ছে তারা আমাদেরকে বলেছে যে তারা এই বাড়িটাকে অন্ধকার করার জন্য চলে যাওয়ার সময় এটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এখন এটা ওরা মিটারের ওখানে কেটেছে, কিন্তু মিটারের ওখানে কাটার ফলে উপরে শর্ট সার্কিট হতে পারে, এটা টেকনিক্যাল বিষয়। সংগৃহীত আলামত এখনো পাঠানো হয়নি ফরেনসিক ল্যাবে। আদালতের অনুমতির পর পাঠানোর কথা জানায় সিআইডি ও পুলিশ। প্রতিবেদনের পর দেয়া হবে চার্জশিট। এইখান থেকে আপনার আসামি 2 জনের ডিএনএ স্যাম্পল নিতে হবে। এই ডিএনএ স্যাম্পল, এটা কোর্টের অর্ডার নিয়ে ডিএনএ স্যাম্পল নিতে হবে ওসিসি থেকে। এই 2টা নিয়ে আমাদের আলামত নিয়ে এরপরে ফরেনসিকে যেতে হবে। মামলাটির তদন্তভার এরই মধ্যে মহানগর কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বাংলাদেশের রোহিঙ্গা ঢলে 9 বছর আজ কক্সবাজারে রোখিয়া ও টেকনাফের সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে রোহিঙ্গারা। সকালে উখিয়ার 4 এক্সটেনশন ও টেকনাফের কয়েকটি ক্যাম্পে সমাবেশের আয়োজন করে তারা। নানা উদ্যোগের পর এখনো আলোর মুখ দেখেনি প্রত্যাবাসন প্রক্রিয়া। এজন্য কর্মসূচি থেকে নিজ দেশে ফিরে যাওয়ার দাবি জানাচ্ছেন রোহিঙ্গারা। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ দেওয়ার দাবি জানান রোহিঙ্গারা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন চালায়। সে সময় বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। বর্মা জালে মিলিটারি মগবাগিয়ে কলে টেসে কলে আরারে যে অত্যাচারিং গজে আরা ছোট ছোট মাসুম বাচ্চাকল মারি ফেলাইয়ে আরা যেতে দেশ তো বাইর করে দিয়ে আজকে 9 বছর হয়ে গিয়ে কই আরা বিচার আজ হনি কেন করে আরা ওয়াফে যাইতে চাই আর কান দেশের মাঝে আরা বিচার চাই আরা দেশত ফিরে যাবেলা চাই। বরগুনায় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে এক জীবিত নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে বরগুনার বামনা উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটের সামনে একটি নারিকেল গাছের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় ব্যাগের ভেতর শিশুর কান্নার শব্দ শুনতে পান পাশের এক দোকানদার বাবুল। পরে বিষয়টি তিনি স্থানীয় কয়েকজন সহ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান স্থানীয় যুবক তারিফ হাওলাদারকে সাথে নিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসক জানান শিশুটি মোটামুটি সুস্থ রয়েছে। এখন শিশুটি স্থানীয় তারিফ হাওলাদারের হেফাজতে রয়েছে। শিশুটিকে কে বা কারা ব্যাগের মধ্যে রেখে গেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পাবনার ফরিদপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর 11 জন রোগী যক্ষ্মায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি একই ক্লিনিকে অপারেশনের পর তাদের ক্ষত স্থানে দেখা দেয় জটিলতা। পরে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে যক্ষ্মা। প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি বেসরকারি ক্লিনিকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নাতিকে নিয়ে হেসে খেলে দিন কাটাবে এমন আশা ছিল, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। পাবনার ফরিদপুর উপজেলা সদরের থানাপাড়া মহল্লার জরাজীর্ণ এই বাড়িতেই বাস রাব্বি আয়েশা দম্পতির। ছেলে বউ আয়েশা খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য ফরিদপুরের বেসরকারি আলমদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করে শ্বশুর মোহন। 31 মে পুত্র সন্তানের জন্ম দেন আয়েশা, কিন্তু কিছুদিন পরই বাধে বিপত্তি। নির্দিষ্ট সময়ের পরও শুকায় না তার সিজারিয়ান অপারেশনের ক্ষতস্থান। আমার ছেলে বউকে নিয়ে গেছিলাম আলমদিনাতে, নিয়ে যাই ওই সিজার করলাম। বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পরে থেকে বাসন হয়ে গেল। বেটার বউ ওই সিজার করে মনে করেন আমরা একেবারে চিকিৎসা করতে করতে শেষ। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর এক পর্যায়ে ক্ষতস্থানে যক্ষ্মা শনাক্ত হয়। তারপর শুরু হয় রোগের সাথে যুদ্ধ। শুধু আয়েশায় না, অভিযোগ আছে একই হাসপাতালে অস্ত্রোপচার করানো আরও 11 রোগীর ক্ষেত্রেও একই ধরনের জটিলতা দেখা দিয়েছে এবং পরবর্তীতে যক্ষ্মা শনাক্ত হয়েছে।
আমি সিজার করতে গেলাম, সিজার করার পরে যে বাচ্চা নিয়ে হাসি খুশি থাকবো, সিজার পরে এলাকায় যে আর একটা রোগ ধরা পড়ছে। ডাক্তার ইনফেকশন হয়েছে, ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল, পরে আবার গেছি, যাওয়ার পরে বলছে যে আপনার যক্কা হয়েছে, এটা ইনফেকশন না। সিজার করছে, অস্ত্রপাতি ধোয় নাই, কিছু করে নাই, ওই অস্ত্রপাতি দিয়ে আর ওই সিজার করছে, ওই জায়গা থেকে হলো এক্সপ্রেশন হয়ে গেছে। এ ঘটনায় ভুল স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বিষয়টি জানার পর থেকে অপারেশন থিয়েটার নতুন করে জীবাণুমুক্ত করার কাজ চলছে। এটা আমি খুব দুঃখজনকভাবে বলি যে কখনো কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ডাক্তার চায় না যে কোনো রোগী ভোগান্তিতে পড়ুক, আর এই ভোগান্তির ক্ষেত্রে আমরা রোগীদের সর্বোচ্চ সহায়তা করা দরকার, যেটা সেটা করে আসতেছি। ক্লিনিকের থেকে যে অপারেশনের পরে যে সংক্রমিত হয় স্কিনে, যেটা ক্ষতস্থান থেকেই হয়, সেটার জন্য ক্লিনিক কর্তৃপক্ষ অবশ্যই দায় এড়াতে পারে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আমরা এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন মহোদয় তাকে অবহিত করেছি স্যারকে, এবং স্যারের পরামর্শক্রমে এবং এই প্রক্রিয়ায় রোগী আসা যদি অব্যাহত থাকে তাহলে আমরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে কার্যকর ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গোডাউন থেকে ছিনিয়ে নেওয়া আরও 15 বস্তা সার উদ্ধার হয়েছে। এই নিয়ে উদ্ধার হলো 122 বস্তা সার। এদিকে ডিলার তাইফুর রহমানের বিরুদ্ধে অনিয়ম প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সোমবার সন্ধ্যায় ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেয় প্রশাসন। গঠিত হয় 5 সদস্যের কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, প্রকৃত কৃষকদের কাছে সার বিক্রি না করা, ভাউচারে অসঙ্গতি সহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে ডিলারের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদনে জেলা প্রশাসকের মাধ্যমে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হবে। রোববার শিলখুড়ি ইউনিয়নে ডিলারের গোডাউনের বেড়া ভেঙে 225 বস্তা সার ছিনিয়ে নিয়ে যায় কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, ডিলারের কাছে 1 সপ্তাহ ঘুরেও সার ছিল না। সরকারের ভর্তুকি মূল্যে দেয়া সার গোপনে বেশি দামে বিক্রির অভিযোগও করেন তারা। সার ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় জিডি করেন ডিলার তাইফুর রহমান। ঝিনাইদহের শৈলকুপায় টিসিবি পণ্য বিতরণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস হোসেন কাচের কোল ইউপির সাবেক সদস্য। স্বজনরা জানায়, বৃহস্পতিবার টিসিবি পণ্য বিতরণ নিয়ে ইলিয়াসের ছেলে রিসালাত হোসেনের সাথে চতুরা গ্রামের মাজিদুল ইসলামের কথা কাটাকাটি হয়। এর জেরে ওই দিন বিকালে হাজি মার্কেট এলাকায় ইলিয়াসের উপর অতর্কিত হামলা চালায় মাজিদুল সহ কয়েকজন। এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। পরে ইলিয়াসকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। খুলনার বাজারে বেড়ে গেছে সব ধরনের সবজির দাম। 30 থেকে 40 টাকার সবজি এখন কিনতে হচ্ছে 70 থেকে 80 টাকায়। বাজারের দাম বাড়লেও পাইকারি আর খুচরা বাজারে দামের তফাতের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। সাধারণ মানুষ বলছেন, বাজার নিয়ন্ত্রণের প্রশাসনের নেই কোনো উদ্যোগ। কেসিসি প্রশাসক জানালেন, ভোক্তাদের স্বস্তি ফেরাতে বাজারে নিয়মিত তদারকি করা হবে। অতি মুনাফা লোভীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। খুলনা নগরের সোনাডাঙ্গায় পাইকারি কাঁচা বাজার। দিনরাত 24 ঘন্টা দূর দূরান্ত থেকে ট্রাক, ভ্যান সহ বিভিন্ন পরিবহনে সবজি আসে এখানে। নগরী ও আশপাশের অঞ্চলের বিভিন্ন হাট বাজারের খুচরা বিক্রেতারা সবজি সংগ্রহ করেন এই বাজার থেকেই। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজির বেশিরভাগ পৌঁছে যায় ঢাকা সহ বিভিন্ন জেলায়। হাতে গোনা কয়েকটি বাদে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে। কৃষকরা বলছেন, ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। খরচ ও পারিশ্রমিক মিলিয়ে তাদের ক্ষতির পাল্লা বেশ ভারী। কৃষক বাজার আসতে পারে, সেই পাল্লা দাম হচ্ছে না, কিন্তু বাইরে যারা কিনে খাচ্ছে তারা এই দামের কারণে খেতে পারতেছে না। 2 জায়গায় দাম 2 রকম দাম। চাষিরা দাম পাচ্ছে না, আবার মনে করেন যে খুচরা পর্যায়ে সেম জিনিসটাই দাম বেশি। এবার টিম যমুনা পাইকারি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নিউ মার্কেট কাঁচা বাজারে। এই বাজারের চিত্র একেবারেই ভিন্ন। পাইকারি বাজারের প্রতিটি সবজি এখানে বিক্রি হচ্ছে 1.5 থেকে দ্বিগুণ দামে।
50 টাকার বেগুন 80 থেকে 100 টাকা, 20 টাকার পেঁপে 40 টাকা, 30 টাকার কুমড়া 60 টাকা সহ অন্যান্য সবজি এভাবেই বিক্রি হচ্ছে। খিরাই 50 টাকা, বেগুন 100 টাকা, করলা 60 টাকা, উস্তা 60 টাকা। আমাদের সাধারণ মানুষের হচ্ছে মানে সাধ্যের বাইরে হয়ে গেছে সবজি বাজার সব কিছুই। সিটি কর্পোরেশন ভোক্তা অধিকার যদি এটা পর্যালোচনা করে, আপনার কাঁচা বাজারের সাথে সমন্বয় করে, তাহলে হয়তো দেখা গেল এরকম খুচরা বাজারে এর প্রভাব একটু কম পড়বে। মাছ বাজারেও স্বস্তি নেই। ইলিশ, রুই, কাতলা, ভেটকি সহ সব মাছের দামই সাধারণ ক্রেতার নাগালের বাইরে। যারা অল্প পয়সা আকারে ওদের মাছের পুষ্টি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। মাছের দাম কিনতে গেলে এখন অনেক। মাছ কেনার সমর্থন বর্তমানে নাই বহুত লোকের। পাইকারি ও খুচরা বাজারের মধ্যে দামের ফারাক কমাতে কাজ চলছে বলে জানালেন কেসিসির প্রশাসক। অতি মুনাফাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তদারকি করব যাতে করে কেউই চড়া মূল্যে কোনো পণ্য বিক্রি করতে না পারেন, এটা আমরা নিশ্চিত করব, যাতে করে সাশ্রয়ী মূল্যে খুচরা এবং পাইকারি বাজার এই রেটটা যাতে মানুষের নাগালের মধ্যে থাকে। শুধু সবজি কিংবা মাছ নয়, গরু, খাসি থেকে শুরু করে সব ধরনের মুরগির মাংসের দামও বেড়েছে কয়েকদিনের ব্যবধানে। গেল এক সপ্তাহে প্রতি ডিমে যোগ হয়েছে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত। তাপস সরকার, যমুনা নিউজ। দর্শক, এ ছিল সংবাদ সাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।